আমরা প্রথমেই আজকে জানবো যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। তাহলে আমরা প্রথমে কি দেখব বা জানবো যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। সূত্রটা হচ্ছে কি, সেটা হচ্ছে cos a সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এটা হচ্ছে cos a। একটি ত্রিভুজের কোণ হচ্ছে 3টি, এই জন্য আমরা কোসাইন সূত্র পাবো 3টি। তার মধ্যে হচ্ছে একটি cos a, একটি cos b আর একটি হচ্ছে cos c। এখন দেখি আমরা cos b। cos b সমান হয় c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। এটা হচ্ছে cos b। এরপর আমরা দেখব cos c। cos c সমান সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। আর আমরা এটা তো জানি, এই ক্যাপিটাল এ বি সি দ্বারা আমরা ত্রিভুজটির 3টি কোণ আর স্মল লেটার এ বি সি দ্বারা ত্রিভুজটির 3টি বাহু দৈর্ঘ্য বোঝাচ্ছি। আচ্ছা, এরপর আমরা দেখব ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র। ত্রিপদী মানে 3টা পদ থাকবে। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সমান হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটি হচ্ছে ত্রিপদী রাশির ক্ষেত্রে বর্গ নির্ণয়ের সূত্র। আর আরেকটি যে বিষয় আমরা প্রাসঙ্গিক বিষয় বলতে পারি যে চতুর্ভাগ ভেদে কোণ নির্ণয় বা ত্রিমিতিক অনুপাতের মান নির্ণয়। চতুর্ভাগ ভেদে কি ত্রিমিতিক অনুপাতের মান নির্ণয়, অর্থাৎ একটি কোণের ঘূর্ণায়মান রশ্মি অথবা বলা যেতে পারে প্রান্তিক রশ্মি যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, যে একটি কোণের প্রান্তিক রশ্মি প্রথম চতুর্ভাগে অবস্থান করলো, সেই হেতু তখন আমরা কোণটাকে ধরে নিচ্ছি থিটা। কিন্তু যদি এদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, এটা কি দ্বিতীয় চতুর্ভাগে, সেহেতু আমরা ধরে নিচ্ছি পাই মাইনাস থিটা। আর তৃতীয় চতুর্ভাগে, যদি এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে, সেহেতু কোণটা হচ্ছে তখন পাই প্লাস থিটা। আর যদি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, চতুর্থ চতুর্ভাগে, সেক্ষেত্রে হলো 2পাই মাইনাস থিটা। আমরা প্রাসঙ্গিক এই ধারণাটাও এই ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে এই তো গেল আমাদের প্রাসঙ্গিক সেই সব বিষয়, যে বিষয়গুলো আজকে আমরা ব্যবহার করব এবং এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। আর এখন আমরা দেখব গাণিতিক সমস্যার ধরনটা কী রূপ আর কিভাবে এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে এই গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করতে পারি। আচ্ছা, আমাদের প্রশ্নটি হচ্ছে এমন: a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল 2c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হলে দেখা যে c, অর্থাৎ এটা হলো কোণ c, ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। এটা হচ্ছে আজকে আমাদের গাণিতিক সমস্যাটি। এখন এটা আমরা সমাধান কিভাবে করব? আমরা যে কাজটি করব, প্রথমে যে সম্পর্কটি দেওয়া আছে বা সমীকরণ যাই বলি না কেন, যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল 2c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সমীকরণটি বা এই সম্পর্কটি দিয়ে আমরা শুরু করব। তারপরে আমরা চেষ্টা করব এই ত্রিপদী রাশির ক্ষেত্রে যে বর্গনির্ণয়ের সূত্র, এই ফর্মেটটি নিয়ে আসার জন্য। কেননা এই ফর্মেটে যে আনতে পারি, তাহলে আমরা অনায়াসে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই যে সূত্রটি আছে, এটা আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আমরা চেষ্টা করব এই যে কোসাইন সূত্রের যে কোনো একটি ফরম্যাট নিয়ে তারপরে আমরা অনায়াসে বা খুব সহজেই এই কোণ সি এর মানটা নির্ণয় করতে পারবো বা কোন মানটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। এখানে দেওয়া আছে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস b
বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 2c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব? এখন যে কাজটা করব আমরা, যে a টু দি পাওয়ার 4 বাম পক্ষে যা আছে তাই থাকলো, এটা কোনো চেঞ্জ বা কিছু করারও নাই এই মুহূর্তে। আর ডান পক্ষে যেটা আছে এটা আমরা গুণ করব। আচ্ছা, ডান পক্ষে গুণ করলে কি হচ্ছে 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2b স্কয়ার c স্কয়ার। আমরা কি করলাম? ডান পক্ষে গুণ করলাম। আচ্ছা, এখন আমরা যে ডান পক্ষে যা যা আছে সব পক্ষ পরিবর্তন বা সাইড চেঞ্জ যাইব না কেন, আমরা এটা বাম পক্ষে নিয়ে আসবো। আর এটা যেহেতু দুটি ধনাত্মক আছে, বাম পক্ষে আসলে স্বাভাবিকভাবে সেটা ঋণাত্মক হবে। আর তখন ডান পক্ষে কি থাকবে? ডান পক্ষে কিছুই না, অর্থাৎ শূন্য থাকবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2c স্কয়ার a স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার ইকুয়াল 0। এখন আমরা এই যে বাম পক্ষে যেটা আছে সেটা হচ্ছে ত্রিপদী রাশির ক্ষেত্রে যে বর্গনির্ণয়ের সূত্র, এই ফর্মেটে এখানে আমরা নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, সেটা কি হবে দেখি। যেমন এখানে a স্কয়ার, এই যে a স্কয়ার লিখলাম, লিখে ব্র্যাকেট দিয়ে আরেকটা স্কয়ার দিলাম। তাহলে এখানে a হচ্ছে a স্কয়ার, এখানে a স্কয়ারকে আমরা a হিসাবে ধরতেছি। অর্থাৎ ফর্মেটটা কিন্তু এইভাবে আসবে এখানে, যে এখানে a স্কয়ারটাই হচ্ছে a, আর b স্কয়ারটা b, আর c স্কয়ারটা c। সুতরাং আমাদের হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে এখন একটি বিষয় দেখার মতো বা খেয়াল করার মতো, সেই বিষয়টা হচ্ছে এমন, আমরা দেখি এখন a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। প্রথম তিনটি পদ আমাদের ফরম্যাটটা আমরা আনতে পারছি, প্রথম তিনটি পদ। এরপর 2ab, এখানে আমরা খেয়াল করি 2c আছে 2bc আছে, 2ab নাই। এই জন্য আমরা কি করব? এই বাম পক্ষে একটা 2ab তো নিবই, যেটাকে আমরা বলি ফরম্যাটিং। অর্থাৎ যে কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার করার জন্য আমরা গাণিতিক ক্যালকুলেশনের একটা ফরম্যাট দাঁড় করাই, যাতে আমরা ওই সূত্র বা অনুসিদ্ধান্তটা খুব সহজে ব্যবহার করতে পারি। তবে অবশ্যই একটা বিষয়তে খেয়াল রাখতেই হবে যে মানের যেন কোনো পরিবর্তন না হয়। এই জন্য এই পাশে ধরুন আমরা একটি প্লাস 2a স্কয়ার প্লাস b স্কয়ার নিব। স্বাভাবিকভাবে আমরা এই ডান পক্ষ 2a স্কয়ার প্লাস b স্কয়ার নিব, অথবা এই বাম পক্ষে একটা ঋণাত্মক 2a স্কয়ার প্লাস b স্কয়ার নিব। ঋণাত্মক না মানে হচ্ছে এখানে আমরা শূন্য। বিষয়টা কেমন, যে আমরা 2 মাইনাস 2 যদি নেই, 2 মাইনাস 2 সাপোজ আর কি 2 মাইনাস 2, তাহলে এটা 0 হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমরা কিছু নেইনি, অর্থাৎ আমাদের ফরম্যাটটাও দ্বারা যাচ্ছে, মানটা কিন্তু আমাদের শূন্য থেকে যাচ্ছে। এটাকে আমরা কিন্তু বলতেছি ফরম্যাটিং, যেটা কিনা আমরা কোন সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার করার জন্য করে থাকি। এটা আর অপোজিটে আমাদের থাকতেছে হচ্ছে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার মাইনাস 2c স্কয়ার a স্কয়ার ইকুয়াল এই 2a স্কয়ার b স্কয়ার, এখানে আমরা একটা 2a স্কয়ার b স্কয়ার নিলাম। উভয় পক্ষে আমরা 2a স্কয়ার b স্কয়ার যোগ করলাম, মানে কোনো পরিবর্তন হলো না। এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, এখানে কিন্তু আমাদের সবগুলো ছিল প্লাস, এখানে 1 2 3 4 চারটি পদ প্লাস বা ধনাত্মক আসছে, পরের দুটো কিন্তু ঋণাত্মক আসছে। এখন আমরা এই ফর্মেটে আনতে গেলে বা আনতে যে কাজটা আমরা করব এখন, যদি এমন হয় a স্কয়ার, এখানে b স্কয়ার, এখানে ধরেন হচ্ছে c স্কয়ার। আচ্ছা, এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করি, আরো একটু ভালো করে খেয়াল করি, এখানে মাইনাস সি, এই এখানে একটা মাইনাস চিহ্ন আমরা দিলাম। তাতে কি হলো, এখানে যদি স্কয়ার আছে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। আর এই মাইনাসটা কেন দিলাম এখনই একটু কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে এই মাইনাসটা ব্যবহার করার সার্থকতাটা আসলে কি। আচ্ছা, প্লাস 2a স্কয়ার b স্কয়ার, এখানে আমরা প্লাস দিব 2b স্কয়ার মাইনাস এই যে c স্কয়ার, এখানে মাইনাসটা।
সুতরাং এখানে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস 2ab স্কয়ার c স্কয়ার চলে আসে। আচ্ছা, এখানে প্লাস 2 হচ্ছে c স্কয়ার a স্কয়ার, আর ডান পক্ষে যা আছে তাই আমাদের কিন্তু চলে আসছে। কিন্তু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca, এখানে a স্কয়ার তাই হচ্ছে a, b স্কয়ারটা b, আর c স্কয়ার বা মাইনাস c স্কয়ারটা কিন্তু এখানে c, এই যে মাইনাস c স্কয়ারটা এখানে c হচ্ছে। এখন আমরা এই যে ফরম্যাটটি, এটা কিন্তু হুবহু এই ফরম্যাটের সাথে মিলে গেছে। হ্যাঁ, পদগুলো হুবহু মিলছে এটা আমরা বলতেছি না, কারণ এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab, আর এখানে a টু দি পাওয়ার 4 আছে, কারণ এই যে স্কয়ার আর স্কয়ার, তাহলে 4 হচ্ছে। হ্যাঁ, পুরোপুরি মেলেনি, মানে পদটা হুবহু মেলেনি, কিন্তু ফরম্যাট তো মিলে গেছে। ফরম্যাট মিলছে কি হবে, এভাবে মিলছে যে এখানে আমাদের যে সূত্রটা, এখানে a যেটা, এখানে সেটা a স্কয়ার, এখানে যেটা b সেখানে এটা b স্কয়ার, আর এখানে যেটা c এখানে সেটা হলো মাইনাস c স্কয়ার। সুতরাং আমরা যদি এই সূত্রটি এখন এখানে ব্যবহার করি, আমরা পাচ্ছি a, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই যে মাইনাস c স্কয়ার হোল স্কয়ার। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আমাদের কিন্তু এই ফরম্যাটটা এখানে ব্যবহার করলাম, আর ইকুয়াল হচ্ছে 2a স্কয়ার b স্কয়ার। নিশ্চয় এখন বিষয়টা বোঝা গেল। আচ্ছা, এখন আমরা যেটা পাচ্ছি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে মাইনাস প্লাসে মাইনাস c স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস এই যে বর্গ স্কয়ার, তবে এখানে রুট হচ্ছে প্লাস মাইনাস 2a স্কয়ার b স্কয়ার। আমাদের মোটামুটি একটা ফরম্যাট চলে আসছে। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে আমাদের কোসাইন সূত্রগুলো, এই কোসাইন সূত্রগুলো এখানে আমরা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব। হ্যাঁ, কোসাইন সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, আর কিন্তু কোনটি, বা এখানে তো ফরম্যাট আমরা তিনটি পাচ্ছি, cos a cos b cos c, কোনটি ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব, এখানে হচ্ছে কোনটি ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করি, এখানে আছে b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, মাইনাস c স্কয়ার। এই যে মাইনাস c স্কয়ার খেয়াল করি, এখানে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই যে আমরা পেয়ে গেছি। আমরা বুঝতে পারতেছি যে cos c, যে কোসাইন সূত্র যে cos c, এই ফরম্যাটের সাথে আমাদের এই ফরম্যাটটা পুরোপুরি মিলছে এটা বলতেছি না, কিন্তু মোটামুটি মিলে গেছে। আর কি হবে খেয়াল করি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, হ্যাঁ এখানেও আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, কিন্তু এখানে ডিভাইডেড বাই 2ab আছে, আর আমাদের এখানে 2ab নাই। তাহলে আবার কি হবে, আমরা এখন উভয় পক্ষকে যদি 2ab দিয়ে ভাগ করি, যেটাকে আমরা ফরম্যাটিং বলি, আর আমরা জানি শূন্য বাদে যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা একটি সমীকরণে উভয় পক্ষকে গুণ অথবা ভাগ করা যায়। উভয় পক্ষকে উভয় পক্ষে আমরা যোগও করতে পারবো যে কোনো সংখ্যা, বিয়োগও করতে পারবো, আবার ভাগও করতে পারবো, আবার গুণও করতে পারবো, এতে সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সংখ্যাটি যেন শূন্য না হয়, বা রাশিটির মানটা যেন শূন্য না হয়। যদি রাশিটির মান শূন্য হয় অথবা সংখ্যাটি শূন্য হয়, এই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের যে সমীকরণ সমাধানের যে বিধি আছে সেটা বিধি বিরুদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা অবশ্যই খেয়াল করতে হবে যে শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা অথবা শূন্য নয় এমন কোনো রাশি দ্বারা কোনো সমীকরণের সমাধানে বাম পক্ষ এবং ডান পক্ষে আমরা যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ করতে পারি। সেই বিষয়টা যদি আমরা এখানে ব্যবহার করি, বা সেই ধারণাটা বা সেই বিধিটা, সুতরাং আমরা কি করতে পারি, 2ab দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে ভাগ করতে পারি। আচ্ছা, তার আগে আমরা এখানকার ক্যালকুলেশনটা করে নিই। এখানকার ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে, এখানকার ক্যালকুলেশনটা দাঁড়াবে এই যে প্লাস মাইনাস, এটা হবে √2ab। এখন আমরা উভয় পক্ষে 2ab দিয়ে ভাগ করলাম, উভয় পক্ষে আমরা কি করলাম, 2ab দিয়ে ভাগ করলাম। এখন আমাদের এই যে বাম পক্ষটা, এটা হুবহু কিন্তু এই যে কোসাইন সূত্রের cos c এটার সাথে মিলে যায়। যেহেতু মিলে যায় বা মিলে গেল, সুতরাং এখানে আমরা তো cos c লিখতেই পারবো।
cos c লিখলাম, আর এখানে ab কে ab দিয়ে ভাগ করলে কি হচ্ছে 1 হয়ে গেল। সুতরাং আমরা পাচ্ছি প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই 2। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে √2 ডিভাইডেড বাই 2 এটা সমান কি হয়? √2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, √2 আমরা জানি √2 গুণ √2 সমান কি হয়? √2 গুণ √2 হয় রুট স্কয়ার, রুট দিয়ে স্কয়ার দেই, সুতরাং হচ্ছে এটা 2। অর্থাৎ দুইটি √2 গুণ করলে 2 হয়। সুতরাং এখানে যেহেতু 2 আছে, তাহলে এখানে √2 ইন্টু √2, √2 ভাগ দিলে 1/√2। তাহলে আমরা খেয়াল করি যে √2 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1/√2। সুতরাং এখানে আমরা লিখতে পারবো cos c সমান সমান প্লাস মাইনাস 1/√2। আচ্ছা, এখন এখানে আমরা cos c সমান সমান পেলাম প্লাস মাইনাস 1/√2। এখানে এখন আমরা কি করব? আলাদা করে নিতে পারবো। অর্থাৎ cos c সমান প্লাস 1/√2 হতে পারে, cos c সমান মাইনাস 1/√2 হতে পারে। সুতরাং cos c সমান 1/√2 অথবা cos c সমান মাইনাস 1/√2। এখন কথা হচ্ছে cos c এটা হচ্ছে ধনাত্মক, আর আমরা জানি প্রথম চতুর্ভাগে cos হয় ধনাত্মক, আর প্রথম চতুর্ভাগে আমরা কোণের মান নির্ণয় করি থিটা, এই ধারণাটা ব্যবহার করে। আর 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রির মান। 1/√2 কি? cos হলো 45 ডিগ্রির মান। তাহলে অতএব c সমান সমান হবে cos ইনভার্স cos 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। আমরা c সমান সমান পেলাম এখানে কি 45 ডিগ্রি। আর আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক হয়, আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা কোণের মান নির্ণয় করি পাই মাইনাস থিটা। তাহলে সুতরাং এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াবে ইকুয়াল হচ্ছে cos পাই মাইনাস, এটা হলো 45 1/√2, তাহলে পাই/4। তাহলে বা cos c সমান, আচ্ছা, পাই মাইনাস পাই/4। আমরা পাই মাইনাস পাই/4 এখানে ব্যবহার না করে আমরা কি করতে পারি? ডিগ্রি মানটা ব্যবহার করতে পারি। কেমন? বা ডিগ্রি এককটা, কেননা এখানে আমাদের ডিগ্রি একক দিয়ে বের করতে বলা হয়েছে। সুতরাং আমরা পাই ধারণাতে না যাই, আমরা বের করবো পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, আর 1/√2 এটা হলো 45 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, পাই/4 হচ্ছে 45 ডিগ্রি, আর পাই হচ্ছে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে হচ্ছে 135 ডিগ্রি, বা c সমান সমান হলো cos ইনভার্স cos 135 ডিগ্রি। অতএব c সমান সমান হচ্ছে 135 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কি দাঁড়ালো? দেখাও যে c সমান 45 অথবা 135। আমরা কিন্তু দেখাতে পারলাম যে c সমান 45 আর অথবা 135 ডিগ্রি। অতএব আমরা এখন ফিনিশিং এ চলে যাই। অতএব নির্ণয় মান c সমান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি, এটা দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা লিখি দেখানো হলো। তা আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো।
আর এখানে যে ধারণাগুলো ব্যবহার করলাম সে ধারণাগুলো আমাদের অতি চেনা অতি জানা ধারণা, এবং আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক গাণিতিক ক্যালকুলেশনের ধারণাগুলো আমরা ব্যবহার করে থাকি। সেহেতু এই ধারণাগুলো বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।